বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের ওপর বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে বদলে যাওয়া বাংলাদেশ। আগ্রহ বাড়ছে ভিনদেশি প্রতিষ্ঠানের, সম্ভাবনার দুয়ার খুলছে মিরসরাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না, জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রযোজ্য হবে বন্দর ব্যবহারে। ঈদে বন্ধ থাকার পর আবারও সুন্দরবনে চলছে মধু সংগ্রহ। সহজ শর্তে সরকারি ঋণের দাবি মোয়ালদের। অবৈধভাবে মধু সংগ্রহ রোধে সতর্ক অবস্থান বন বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য নতুন শুল্কারোপ ৯০ দিন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর শুল্ক হার ১০৪% থেকে বাড়িয়ে ১২৫ করার ঘোষণা দেন তিনি। এদিকে শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল ১৫%, তা বাড়িয়ে ৩৭% করার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের ৫০টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় ৭৫টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে এই সময়ে ১০% শুল্ক কার্যকর থাকবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিশ্বের যেসব দেশের উপর ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প, তার মধ্যে আছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ২৬,০০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল এবং সার কারখানা গড়ে তুলবে মার্কিন কোম্পানি বাংলা ইউএস। বিনিয়োগ সম্মেলনে এসে সময় সংবাদকে এমন তথ্য জানালেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা। এদিকে জ্বালানি খাতে ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্যাসিফিক এনার্জি। উভয়ের মত, গেল ৮ মাসে বদলে গেছে বাংলাদেশ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বদলে গেছে বাংলাদেশ, বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। নামটা হচ্ছে হোপ হসপিটাল। সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা ইউএস এর প্রধান পরিচালন কর্মকর্তার। জানান $১১৬ কোটি মানে ১৯,২০০ কোটি টাকা বিনিয়োগে পূর্বাচলে ৩০০ শয্যার হাসপাতাল করতে যাচ্ছেন তারা। আর $৬০ কোটি ব্যয়ে চট্টগ্রামে করবেন একটি সার কারখানা। পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এ সব পরিকল্পনাই হয়েছে গেল ৫ আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। I waited for 15 years to come and do something in Bangladesh. So this is the right time. আমরা রিসার্চ করেছি। It has changed a lot, tremendously. আমাদের হসপিটালে থাকবে AI টেকনোলজি and ML এর উপরে। এই টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। People will love it and it's going to be cheaper than any other hospitals. আমাদের 4টা হেলিকপ্টার থাকবে পেশেন্টদের জন্য, ফ্রি ট্রান্সপোর্ট করব। এবারের সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। What we know about the country and our history and track record here, we are committed and we are willing to do projects here. ১,০০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এটা সরাসরি ইউএসএ ইনভেস্টমেন্ট, প্রায় $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হিয়ার।
আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক। যে জায়গাগুলিতে আননেসেসারি ইনভেস্টরকে ঘোরাঘুরি করতে হয় যেগুলো কাট ডাউন করার চেষ্টা করা হচ্ছে, এই যে রিফর্মগুলি হচ্ছে এবং একটা সুশাসন তৈরি হচ্ছে, এইটা আসলে আমার ধারণা ইনভেস্টরকে আকৃষ্ট করবে। দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলা ইউএস এলএলসির প্রধান পরিচালন কর্মকর্তা ডক্টর মুমতাজুর রহমান দাউদ রে। মিস্টার রে, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যেমন বলতে গেলে গত 8 মাসে কি এমন বাংলাদেশে পরিবর্তন আসলো যার ফলে আপনারা এতটা ইনভেস্ট বাংলাদেশে করছেন? দেখেন, আমরা এখানে আসার আগে আমাদের কিছু রিসার্চ টিম এসেছিল। তারা এসে চেক করেছে আগে বিফোর 5th of August আর আফটার 5th of August যে চেঞ্জটা মনে করেন অফিসিয়াল ডকুমেন্টস সব কিছু করার জন্য যে প্রসেসিংটা আগে ছিল, যেরকম আমি একটা বলি, আমাদের যেরকম আপনার ট্রেড লাইসেন্স করতে যে সময়টা নাই আর যেটা এটা ইম্পসিবল আমাদের জন্য ট্রেড লাইসেন্স করা 5 মিনিটের ব্যাপার। এখানে মাস ট্রেড লাইসেন্স ওটা একটা অফিসে যেতে হয়, ডিফারেন্টভাবে রিকোয়েস্ট করতে হয়, ওগুলো অনেক চেঞ্জ হয়েছে। আমি এসেছি গত নভেম্বরে এসেছিলাম এখানে, সেখানেও আমি 2 মাস থেকে গেছি, থেকেও কিছু প্রবলেম ফেস করেছি এসব। তারপরে আমি বিডাতে গেছি, বিডার সাথে আমার আলাপ হয়ে যায়, বিডার মেম্বার আজিজ সাহেবের সাথে আমার কথা হয়েছে, আরও কিছু ডিরেক্টরদের সাথে কথা হয়েছে। দে ওয়ার ভেরি কোঅপারেটিভ উইথ মি। ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে ইনশাল্লাহ উই উইল হেল্প ইউ। তো সেই হিসাবে, এবং আমি অনেক আমার এর আগেও কিছু, আমার আসার কয়েকদিন আগেও কিছু আমার আমেরিকান ফ্রেন্ডসরা এসে দেখে গেছে যে কি প্রসেসিংটা কি চেঞ্জ হয়েছে কিনা। এখনও অনেক চেঞ্জ হয়েছে, যার জন্য আমাদেরকে ইন্সপায়ার করেছে এখানে আসার জন্য আর ইনভেস্ট করার জন্য। আর বিনিয়োগের ক্ষেত্রে যদি বলা যায় যে হাসপাতাল, স্বাস্থ্য খাত কেন বেছে নিলেন? দেখেন, এখানেও আমরা বোর্ডের যখন মিটিং করছিলাম, ফার্স্ট অফ অল আমাদের কিছু রিপোর্ট আছে আমাদের কাছে যে বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলার ভারতে, থাইল্যান্ডে আর ডিফারেন্ট কান্ট্রিজে যায় এই মেডিকেল খাতে। এটা যদি আমরা আমাদের দেশে রাখতে পারি, আমাদের ফরেন কারেন্সির কিন্তু অনেক রিজার্ভ বাড়ে। তো সেটা, এবং আমরা যেভাবে চাচ্ছি হসপিটালটাকে এখানে গ্রো করার জন্য, আমার মনে হয় আমাদের দেশে এই হসপিটাল হয়নি কখনো, এবং আমরা ভালো সেবা দিতে পারবো বাঙালিদেরকে, যেটা আমাদের মূল লক্ষ্য। আপনারা এত ইনভেস্ট করছেন, তাই আসলে আমাদের দর্শকদের একটা আগ্রহ তো রয়েছে। তো এত ইনভেস্টমেন্ট করার পরে একটা রিটার্নিং এর ব্যাপার তো আছে, তো সে ব্যাপারে সব ব্যবসায় কিন্তু একটা রিটার্নের ব্যাপার আছে। আমরা জানি এটা রিটার্ন হবে, কেননা আপনাদের যদি রিপোর্ট থাকে আপনারা জানবেন যে বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে যাচ্ছে এই মেডিকেল খাতে। যদি এটাই আমাদের খাতেও আসে কিছু, এটার 20% আসে, দ্যাটস আ লট অফ মানি। ঠিক না? তো সেই হিসাবে কেন না আমরা অ্যাজ এ বিজনেসম্যান, আমাদের যে চেয়ারম্যান, হি ইজ আ ফিলান্থ্রপিস্ট, ইফ ইউ উইকিপিডিয়া হেম, ফ্র্যাঙ্ক জাও, হি ইজ আ ওয়েল নোন ফিলান্থ্রপিস্ট। তো উনি কেন করবেন না, আমরা কেন করবো না বলেন? তো এটা শুধু টাকার জন্য না, এটা সেবার জন্যও করছি। এই দেশে অনেক গরিব আছে, অনেক কিছু ট্রিটমেন্ট তারা করতে পারে না পয়সার জন্য। আর আমাদের এখানকার কিছু ডাক্তারস আছে যারা ম্যাল প্র্যাকটিস করে, হসপিটালস আছে যারা ম্যাল প্র্যাকটিস করে, ওটা বন্ধ করতে হবে আমাদেরকে। এটা একটা আমাদের টার্গেট। আর এই যে চিকিৎসা খাতে আসলে বাংলাদেশের মানুষজন আমরা কি সেবা পেতে যাচ্ছি, নতুনত্ব কি আসছে? দেখেন, আমরা এই হাসপাতালটাকে মেশিন লার্নিং আর আমেরিকান এআইয়ের উপরে করব। আর আমাদের আমেরিকা থেকে ডক্টরসরা, স্পেশালিস্টরা আসবেন এখানে ট্রিটমেন্ট করবেন, যারা ওভার দ্য বর্ডার পারমিশন আছে তারা এসে করবেন, এবং এখানকার ডাক্তারদেরকে মনিটর করবে এবং হেল্প করবে। সাথে সাইমালটেনিয়াসলি উই আর গোয়িং টু টিচ দি নার্সেস হিয়ার। নার্সদেরকেও আমরা ওখান থেকে নার্সকে এনে এখানে নার্সকে টিচ করবো, জানি আমাদের পেশেন্টসরা রাইট ট্রিটমেন্ট পায়। আমাদের এখানে নার্সরা আছে, খুব ভালো নার্স আছে, কিন্তু
কিছু কিছু কারণে তারা তাদের যে এক্সপিরিয়েন্সটা প্রকাশ করতে পারে না। আর এর আগে দেখেছি বাংলাদেশ না, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে আপনাদের দেখা যাচ্ছে প্রজেক্ট আপনারা করতে চেয়েছিলেন, তো কেন বাংলাদেশে আসলেন? আর বাংলাদেশে দেখা যায় আপনারা শুধুমাত্র নার্সদের ট্রেনিং করে অন্যান্য দেশে আপনি যেতে বলছেন, মানে বলেছেন যে এরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, তো সেখানে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হচ্ছে, তো বাংলাদেশে কেন আপনার মনে হলো যে করা উচিত? কেন না, আমি বিং এ বাংলাদেশি বাই বোন, আমি যদি আমার দেশের জন্য না করি তো কে করবে? জি, সেটা তো নিশ্চয়ই। আমরা যখন ফার্স্টে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া নিয়ে আলাপ হয়েছিল আমাদের, তখন আমি আমার চেয়ারম্যানকে বলি যে না, ইফ ইউ ওয়ান্ট মি টু ইনভেস্ট মানি, দেন আই উড গো টু বাংলাদেশ, যেটা আমার মায়ের দেশ, বাপের দেশ, আমার দেশ, আমি ওখানে যাব। আরেকটা দেশে আমি যাব না। তুমিও ওখানকার সিটিজেন না, আমিও ওখানকার সিটিজেন না। আমি অ্যাকচুয়ালি বাংলা পারি এবং বাঙালিদের সাথে মিশতে পারবো। আমি একটা রিক্সা উঠতে গেলে বা হেঁটে গেলেও আমার কোনো অসুবিধা হবে না, তো আমি চলাফেরা করে চলে যেতে পারবো। ইন্দোনেশিয়া and Malaysia is going to be a new country for us. So for me, Bangladesh is not a new country. আমি কেন এখানে করব না? আর আমাদের এখানকার নার্সদেরকে আমরা এখানে ট্রেনিং করাবো। আমাদের একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাচ্ছি আমরা, যেটা 4 বছরের একটা কোর্স থাকবে। 4 বছরের কোর্সে আমাদের আমেরিকা থেকে নার্সরা আসবেন, ওদেরকে ট্রেন করবেন, করে তারপরে আমরা যখন ওরা গ্র্যাজুয়েট হবে তাদেরকে আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে নিয়ে যাব। এখন আপনি জানেন কি না জানি না, পৃথিবীতে নার্সদের অভাব অনেক বেশি হয়ে গেছে। তো এই নার্সরাই কিন্তু আমাদের দেশে অনেক ফরেন কারেন্সি আনবে। জি জি জি, এবং তারাও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। জি, আচ্ছা মিস্টার রে, এই যে বাংলাদেশে তো বলছেন যে প্রশিক্ষণ দেওয়া হবে, আবার নার্সদেরও মানে বিদেশে পাঠানোর মতো অবস্থা করা হবে, তো এমন কি অবস্থা হবে যে দেশের সকল চিকিৎসা পূরণ হবে? এবং এখন যেমন বাংলাদেশিরা যেমন দেখছেন পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, অন্যান্য দেশের রোগীরাও কি বাংলাদেশে আসবে? দেখেন, এখন পার্শ্ববর্তী দেশে যাচ্ছে না কেউ, কিন্তু আমরা কিছু ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলেছি, যেরকম আমাদের সাথে কাইজার পার্মানেন্টে আছে, সিটি অফ হোপ আছে, মেয়ো ক্লিনিক আছে, হ্যাঁ, তারপর হার্ভার্ড মেডিকেল আছে। আমরা আলাপ করেছি যে আমাদের ওখানে ইন্স্যুরেন্স অনেক হাই, ওখান থেকে পেশেন্টসরা যদি বাংলাদেশে আসে, মনে করেন প্লেন খরচ আর এখানে সব কিছু নিয়ে, তাও তাদের খরচ কম হবে। তারা যদি সেম ট্রিট পায়, কেন আসবে না? তাদেরও পয়সা বাঁচে, আমরাও ফরেন কারেন্সি পাই। জি, এখন আপনাদের আরেকটা প্রজেক্ট সম্পর্কে কথা বলে, আপনারা আমাদের কৃষিতেও অবদান রাখতে যাচ্ছেন কিছু, তো কিভাবে অবদান রাখছেন কৃষিতে, আর কি কি চেঞ্জেস আসবে এর ফলে আপনার মনে হয়? দেখেন, আমরা যে সারটা উৎপাদন করতে যাচ্ছি সেটা যে টেকনোলজিতে করব, এটা ভেরি অ্যাডভান্স টেকনোলজি, আর এটার প্রোডাকশন রেট হবে 4 times হায়ার দ্যান দ্য রেগুলার ফার্টিলাইজার, আর চিপার হবে। আর আমাদের মতে, দেখেন আমরা এখানে চায়নাতে আর মালয়েশিয়াতে টেস্ট করেছি, রিপোর্ট আমরা ভালো পেয়েছি। আমার সাথে কিছু স্যাম্পল নিয়ে এসেছি, আমি ইনশাআল্লাহ এগ্রিকালচার মিনিস্ট্রির সাথে কথা বলবো। আমাকে আজিজ ভাই বলে আরেকজন ভদ্রলোক আছেন খামারবাড়ির, গতবারে আমি ওনার সাথে দেখা করে গেছি, উনি আমাকে অ্যাসিওরেন্স দিয়েছেন যতটুকু পারেন ওনারা আমাকে সাপোর্ট দেবেন। এই জিনিসগুলি কিন্তু আগে ছিল না। জি জি জি, আরেকটা ব্যাপারে বলতে চাই, এই সারের দামটা কেমন হবে, যে বাংলাদেশের মানে কৃষকরা এটা এফোর্ড করতে পারবেন কিনা? অনেক অনেক কম হবে, অ্যাটলিস্ট হাফ হবে। তো কেন এই আর উৎপাদন, আমাদের উৎপাদন গম আর চালের, ধানের উৎপাদন অনেক বাড়বে। আপনারাই দেখবেন, আমরা তো চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে 50 টন ফ্রি দেওয়ার জন্য। ফ্রি দিয়ে আপনারা টেস্ট করেন, টেস্ট করে দেখেন, যদি আমাদের সার আপনারা যেটা ইউজ করছেন ওটার থেকে ভালো না হয়, দেন ডোন্ট give us any order, don't approve our product. আচ্ছা, এই যে সার কারখানা কি ন্যানো বেস হবে? রাইট, জি জি রাইট, ন্যানো বেস হবে। এটার সুবিধা আসলে কিভাবে পাবে বাংলাদেশের কৃষকরা এবং অন্যান্য মানুষরা? এটা দেখেন, আমাদের যারা এটাতে আমি অত বেশি স্পেশালাইজড না, তারপরে বলি আমাদের যারা টেকনিশিয়ানস আছে, আমরা যারা এটার সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, তারা এখানকার ট্রেন করাবে, এবং আপনাদের এখানে খামার বাড়িতে অনেক এক্সপার্টস আছে কিন্তু। জি, একদম শেষ একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনারা যে বড় ইনভেস্ট করছেন, তো অন্যান্য ইনভেস্টররা বাংলাদেশে আসার জন্য, ফরেন ইনভেস্টমেন্টের আনার জন্য কোন কোন অবস্থার পরিবর্তন দরকার আপনার মনে হয়? আমাদের অ্যাকচুয়ালি মেন যেটা ছিল মেডিকেল খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, আর এগ্রিকালচার অনেক ইম্পর্টেন্ট। তারপরে আপনার
আমরা আইটি সেক্টর আরও অনেক কিছু ইমপ্রুভমেন্ট আছে। আমরা যদি দরকার হয়, আমরা প্ল্যান আছে আমাদের ইন ফিউচার ইনশাআল্লাহ উই উইল হ্যাভ আ ইউনিভার্সিটি ইন দ্য নেম অফ হোপ ইউনিভার্সিটি, এবং আপনাদের দোয়া এবং কোঅপারেশন থাকলে নিশ্চয়ই করতে জি অবশ্যই আপনারা আমাদের এখানে ইনভেস্ট করবেন এবং বাংলাদেশ আরও চিকিৎসা খাতে এবং কৃষি খাতে আরও বেশি উন্নতি করবে এবং আরও বেশি ফরেন ইনভেস্টর বাংলাদেশে আসবে এবং সমৃদ্ধি হবে, এই কামনা করে আজকের মতো থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের বাংলাদেশে বিনিয়োগের বিষয় এবং সেজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে কথা বলছিলেন ডক্টর রে। এবার যাচ্ছি অন্য খবরে। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিন আজ। সম্মেলন শেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার MS আরেফিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আরেফিন, চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন এবং আজকেই কিন্তু শেষ দিন এই বিনিয়োগ সম্মেলনের। এবং গত 3 দিনে বিনিয়োগ সম্মেলনে বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং গতকালই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিনিয়োগ সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আজকেই কিন্তু এই শেষ দিনে 4টি সম্মেলন হবার কথা রয়েছে এবং সকাল 10টা থেকে 2টি কনফারেন্স অলরেডি চলছে। একটি অ্যাপারেলস এবং গার্মেন্টস বিষয়ক এবং আরেকটি কনফারেন্স চলছে ডিজিটাল ইকোনমি নিয়ে, এবং বিকেল নাগাদ কিন্তু আরও 2টি কনফারেন্স হবার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য নিয়ে কিন্তু 2টি সেশন অনুষ্ঠিত হবে এবং সেখানে দেশি বিদেশি উদ্যোক্তারা, বিনিয়োগকারীরা তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও বিনিয়োগের যে পরিবেশ রয়েছে সেটি কিন্তু তুলে ধরতে পারবেন এবং বিদেশি বিনিয়োগকারীরা এবং যারা সফরকারীরা রয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে তারা কিন্তু বাংলাদেশের যে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের যে বিনিয়োগ পরিবেশ রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখে তারা কিন্তু তাদের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করবেন। ইতিমধ্যে গত 3 দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সুফল পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কিন্তু অফিসিয়াল ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশে, যদিও এটি ব্যবহারকারীরা কবে থেকে ব্যবহার করতে পারবেন তার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। এবং একই সাথে মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গেও কিন্তু একটি চুক্তি হয়েছে। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই তাহলে এবার এই জুলাই পরবর্তী যে অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরতে, বিদেশি বিনিয়োগকারীদেরকে তুলে ধরতে আয়োজক সংস্থা এবারের যে আয়োজনটি করেছেন সেটি থেকে বাংলাদেশ অনেক বেশি সুফল লাভ করবে বলেই তারা আশা করছে। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে এই পর্যন্ত আমার কাছে ছিল সব শেষ। বিনিয়োগ সম্মেলনের খবরাখবর জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরেফিন। চট্টগ্রামের বীরসরাইলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মুহুরী প্রকল্প থেকে আনা হচ্ছে পানি। পণ্য পরিবহনে নির্মাণ হচ্ছে যেটি, চলছে আরও 1,500 একর ভূমি উন্নয়নের কাজ, যেখানে 2 বছরের মধ্যে করা যাবে শিল্প স্থাপনা। অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে অন্তত 15 লাখ মানুষের। মিরসরাইল থেকে ঘুরে এসে আশরাফুল আলম রিপোর্ট করেছেন এবং মামুনের ক্যামেরায় রিপোর্ট করেছেন শফিকুল আলম। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত 33,000 একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে 11,000 একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। 2টি জোন আগামী 2 বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দুটো জোনে আমাদের 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ। ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে, এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে 500 কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 15 লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল ভুটানে পণ্য রফতানিতে কোনো প্রভাব পড়বে না। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, 2020 সাল থেকে 5 বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হচ্ছিল। তার দাবি, বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার কারণে ভারতের বিমানবন্দরগুলোতে পণ্যের জট দেখা দেয়। এতে ভারতের রফতানিকারকদের রফতানিতে দেরি হয় এবং লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায়। এই কারণে সুবিধাটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট বাংলাদেশে বর্ধিত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ খরচের কারণে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত ছিল। তাই সুবিধাটি 8 এপ্রিল 2025 থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি কিছু রিপোর্ট দেখেছি। এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করবে না। এবার বন্দর বাণিজ্যের খবর। সাত মাস ধরে অচল বেনাপোল কাস্টমস হাউস ল্যাবের হ্যাজমেট মেশিন, এতে কেমিক্যাল পণ্য পরীক্ষণে অর্থদণ্ড এবং ভোগান্তি বেড়েছে আমদানিকারকদের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। আজিজুল, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে কেমিক্যাল। এই ধরনের কেমিক্যাল কখনো খাদ্যদ্রব্য তৈরিতে যে উপাদান, সেই উপাদান হিসেবে ব্যবহার হয়, কখনো কিন্তু শিল্প কারখানায় যে বিভিন্ন পণ্য তৈরি হয়, সেই পণ্য উপাদান তৈরির কাজ হিসেবে ব্যবহার হয়। তবে এই ধরনের পণ্য বন্দর থেকে খালাসের আগে নিয়ম রয়েছে যে কেমিক্যাল জাতীয় পণ্য যখন বন্দর থেকে খালাস হবে, খালাসের আগে এই সমস্ত কেমিক্যালের গুণগত মান ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করা। আর এই পরীক্ষার জন্য বেনাপোল কাস্টম হাউসে লেবে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। বিশেষ করে যে কেমিক্যাল জাতীয় পণ্য যেটি পরীক্ষা করা হয়, তার জন্য যে হ্যাজমেট নামে যে যন্ত্রটি আছে, সেই যন্ত্রটি কিন্তু গত 8 মাস ধরে কিন্তু অচল হয়ে পড়ে আছে। ফলে এই কেমিক্যাল জাতীয় কোনো পণ্য কিন্তু বেনাপোল কাস্টম হাউসে লেবে সেখানে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে এই ধরনের পণ্য কিন্তু পরীক্ষার জন্য কখনো যশোর, খুলনা বা ঢাকায় যেতে হচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা যেমন গুনতে হচ্ছে, তেমনি কিন্তু প্রায় 1 মাসের অধিক সময় লেগে যাওয়ায় দ্রুত যে পণ্য খালাস, সে পণ্য খালাসে যেমন বাধা সৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু যারা আমদানিকারক আছে তাদের অর্থনৈতিকভাবে বড় একটি টাকা কিন্তু অপচয় হচ্ছে। আমরা কথা বলেছি কাস্টম হাউসের ল্যাবে থাকা একজন কর্মকর্তা তাপসের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাজমেট নামে যে যন্ত্রটি আছে, যেটি কেমিক্যাল পরীক্ষা করা হয়, সেই যন্ত্রটি প্রায় 8 মাস ধরে বন্ধ আছে এবং এটি সংস্কারের জন্য প্রায় 15 লাখ টাকা দরকার। কিন্তু এনবিআর থেকে এই ধরনের যন্ত্র সংস্কারের জন্য কোনো বাজেট না থাকায় তারা এটা সংস্কার করতে পারছেন না। ফলে এই ধরনের কেমিক্যাল জাতীয় যে পরীক্ষণ আছে সেটা তারা কিন্তু বাইরে করতে হচ্ছে। তবে এটি সমাধানের জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বেনাপোল কাস্টম হাউসে ল্যাবে কেমিক্যাল জাতীয় পণ্য পরীক্ষণের জন্য যে যন্ত্রটি আছে, সেটি প্রায় 8 মাস ধরে অচল থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি এবং অর্থদণ্ড যাচ্ছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স এবং ডিএসই এস সূচক ঊর্ধ্বমুখী ছিল এবং বাছাইকৃত সূচক নিম্নমুখী ছিল। আজকে দেখতে পাচ্ছি 3টি সূচকই এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং 3টি সূচকই প্রায় 0.4% বেড়েছে। আর আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 220 কোটির কাছাকাছি। আর এই পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 227টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 77টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 84টি কোম্পানির শেয়ারের দাম এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে যে আজকে যারা শীর্ষ 20-এ রয়েছে সেই কোম্পানিগুলোর কার অবস্থান কোথায়, এটা আমরা এখন জেনে নিব।
যে কোথায় আছে আসলে কোম্পানিগুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু টপ 20-র মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে, তারপরে রয়েছে বিচ হ্যাটস, তারপরে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই তিনটেই কিন্তু রয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এখন একটি শেয়ার বিক্রি হচ্ছে 98 টাকা, এর একটি শেয়ার সর্বোচ্চ 100 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 94 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছিল এবং এখন পর্যন্ত কোম্পানিটি প্রায় 26.5 কোটি টাকার লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা HDFC লিমিটেড, যার একটি শেয়ার এখন 97 টাকা 90 পয়সা বিক্রি হচ্ছে এবং এটাই কিন্তু সর্বোচ্চ দাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববাজারে কিন্তু দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরে কিন্তু সব শেয়ার বাজারে স্টক এক্সচেঞ্জ প্রত্যেকটাই বাড়ছে। বাংলাদেশের কী পরিস্থিতি হয় সেটা আমরা জানবো। তো ডিএসসি থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। সুন্দরবনে চলছে মধু সংগ্রহ। পাস নিয়ে দলে দলে বনে ঢুকছেন মোয়ালরা। তবে ঈদের কারণে এবছর কার্যক্রম 1 সপ্তাহ পর শুরু হয়েছে। প্রতি বছর 1 এপ্রিল সুন্দরবনে মধু আহরণের জন্য অনুমতি দেয়া হলেও এবার ঈদুল ফিতরের কারণে তা 1 সপ্তাহ পেছানো হয়। অনুমতি পেয়ে এখন মোয়ালরা ছুটছেন সুন্দরবনে। বছরে প্রায় 3000 মোয়াল অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণে যায়। আহরণ করা মধু অর্ধেক দামে বিক্রি করতে হয় ঋণ দেয়া মহাজনদের কাছে। খলসি আছে, গরান আছে, আবার আস্তে আস্তে বিভিন্ন ফুলের মধু আসবে। বিশাল বহুত শাক পাওয়া যায়, তাহলে ধরেন 20 মন হয় অনেক সময়। মহাজনেরা কাটে 14,000 15,000 টাকা মন। জঙ্গল চাই, কুমিরের ভয়, বাঘের ভয়, সন্ত্রাসী ডাকাতের ভয়, এর ভিতর দিয়ে আমরা ইনকাম করি। সরকার আমাদের যদি কিছু ঋণ পাতি দিলি দেখা যায় হাতে মহাজন পায় হাতে 20,000, আর সরকারের নেয় 5,000 কম দিয়ে টাকাটা আমরা উসুল করে তুলি দিলাম, পুঁতি খাবে। মধুর দাদন দিছি একটা নৌকার 4,05,000। গত বছর 20,000 টাকা, মনে এবছর ওই রকম 22-23 এরকমই দাঁড়াবে। ভরা মৌসুমে অবৈধভাবে মধু সংগ্রহ রোধে সতর্ক আছে বন বিভাগ। অবৈধভাবে যারা মধু আহরণ করে সেই ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং কঠোরভাবে টহল করা হচ্ছে। বন বিভাগের দেয়া তথ্য মতে সাতক্ষীরা রেঞ্জ থেকে এবছর 1500 কুইন্টাল মধু ও 400 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে অবদানের জন্য বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। বাংলাদেশ আনসার ভিডিপি এবং গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন GDHS এর মধ্যে বুধবার একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে আনসার সদস্যরা সুখী অ্যাপের মাধ্যমে দিনের যে কোনো সময় আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে ভিডিও কনসালটেশন, হোম ল্যাব টেস্ট, ঔষধ সরবরাহ, মানসিক স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, অ্যাম্বুলেন্স সংযোগ এবং ব্লাড ব্যাংক সুবিধা মিলবে। চীন ছাড়া অন্যান্য দেশের জন্য ট্রাম্পের শুল্ক নীতি 3 মাস স্থগিত হলেও ক্রিপ্টো মুদ্রার বাজারে চলছে অস্থিরতা। বৃহস্পতিবার জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম পড়েছে প্রায় 2%। মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, লাগাতার পতনের মুখে ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন বৃহস্পতিবার সকালে প্রতিটি মুদ্রা বিক্রি হয়েছে $81,631, যা সপ্তাহ ব্যবধানে 1.82% কম। কমেছে আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দাম। এদিন প্রতিটি ইথার বিক্রি হয়েছে $1,605, সপ্তাহ ব্যবধানে যা 11.48% কম। ক্রিপ্টো জগতে আরেক জনপ্রিয় মুদ্রা বাইন্যান্সের দামও নিম্নমুখী। গেল সপ্তাহের তুলনায় 2.95% কমে বর্তমানে বিক্রি হচ্ছে $574। এদিকে $115.12 বিক্রি হয়েছে পরিচিত মুদ্রা সোলানা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3.26%। বছরের শেষ প্রান্তিকে $66 নামতে পারে এই মুদ্রার দাম। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।